আজ 29 তারিখ 29শে জুলাই 2025, সময় সকাল 7:36। মনে আশার আলো জাগিয়ে আজ আবারও একটা নতুন সকাল, যে সকালে আবহাওয়া খুব একটা মনোরম বা খুব একটা সুখকর বলে তো আমার মনে হচ্ছে না। তো আমরা যারা এবারে কৈলাস দর্শন করতে যাচ্ছি তাদের সবাইকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, যে গ্রুপে আমাদের এই কৈলাস মানসর যাত্রার যে ব্যাচ রয়েছে তার ট্যুর ম্যানেজারও রয়েছে, সেই আমাদেরকে আপডেট দিয়ে দেয়। তো এখানে বলছে, ওম নমঃ শিবায়, দ্য ব্রেকফাস্ট ইজ রেডি অ্যান্ড দ্য এয়ারপোর্ট স্টাফ হ্যাজ টোল্ড আস। সেই আজকেও হয়তো আমাদের এয়ারপোর্ট গিয়ে ঘুরে আসতে হতে পারে, বা বিকাল 4টে অবধি ওয়েট করতে হতে পারে, অথবা হয়তো আমাদের আজকে সিমিকোট বা হিলসার পথে যাওয়া হতে পারে। এই যে কৈলাসপতি সব কিছু বলবে। তো এখন যেটা কাজ সেটা হচ্ছে যে ব্রেকফাস্ট করে নেওয়া এবং চুপচাপ ঘরে এসে সময়ের অপেক্ষা করা এবং মহাদেবের নাম জপ নেওয়া, যে হে মহাদেব, তুমি প্রকৃতিকে শান্ত করো আর আমাদের পথ পরিষ্কার করে দাও। কারণ আমি, আমার টিমের সবাই এবং একই সাথে 6 থেকে 7 ইঞ্চি স্ক্রিনের ওপরে যারা রয়েছে তারা সবাই এই আশায় বুক বেঁধেছে, অন্তত আজকের দিন অর্থাৎ 29শে জুলাই যেন আমরা আমাদের পরবর্তী গন্তব্য কৈলাসের পথে নির্বিঘ্নে রওনা দিতে পারি। আমরা ব্রেকফাস্ট করিনি, গতকাল তো প্যাকেট ব্রেকফাস্ট ছিল। আজকে সকালে একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে কী কী ব্রেকফাস্ট রয়েছে। এখানে ব্রেকফাস্টও কিন্তু হিউজ থাকে এবং খুব সকাল থেকে এরা ব্রেকফাস্ট রেডি করে দেয়। এখানে রয়েছে নানা রকম বেকারির প্রোডাক্টস, ওদিকে ভেজ স্যান্ডউইচ, ওদিকে সব কর্নফ্লেক্স। গুড মর্নিং। দুরকম ব্রেড রয়েছে, ফ্রুট জুস, ক্যান জুস, ডিটক্স ওয়াটার। এদিকে আমার প্রিয় জিনিস রয়েছে, এখানে রয়েছে নানা রকম সব ফ্রুটস স্যালাডস, আর এদিকে সব রয়েছে আচার, ফ্রেশ ফ্রুটস, ইয়োগার্ট, কোল্ড মিল্ক, বাটার জুস। একটু ওই দিকটায় যাই, দেখি কী রয়েছে। সুজি কা হালুয়া, ভেজিটেবলস, সাম্বার, ইডলি, পটাটো, কোদো কি রুটি। সেই কোদো মোমো খেয়েছিলাম হিমাচলে, কোদো কি রুটি, বাটুক ভাজি, প্লেন পরোটা, শেল রুটি। কদিন আগে নেপালে গিয়েছিলাম, নেপালের ব্লগ দেখিয়েছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম এগুলো কী রুটি। অনেক দর্শক মনে বলছিল এগুলোর নাম সেল রুটি। তো এই হচ্ছে সেই নেপালের বিখ্যাত সেল রুটি। সবাই খুব চিন্তায় আছে, আমাকে জিজ্ঞেস করছে যে কৌশিক জি आप कुछ बता दीजिए, आपके पास तो अपडेट बहुत रहता है। আমি বললাম যে স্যার क्या बताऊँ, आप जहाँ पर है मैं भी तो वहाँ पर हूँ। ফ্লাইট যে এই ওয়েদারে ওড়ে না সেটাও নয়, আসলে আমরা যে ফ্লাইটে যাবো না সেই ফ্লাইটগুলো খুব ছোটো ছোটো ফ্লাইট, চার্টার ফ্লাইট, হয়তো 14 সিটের ফ্লাইট। তো এবার সেই ছোটো ফ্লাইট নিয়ে এই মেঘের সঙ্গে তো লড়াই করা বা হাওয়ার সঙ্গে লড়াই করা তো মানায় না। ভিজিবিলিটি, উইন্ডি কন্ডিশন, ওয়েদার, এগুলো ক্লিয়ার না হলে ফ্লাইট চলাচল করা খুব মুশকিল। আরেকটা তথ্য দিয়ে রাখি, এই কৈলাস মানসরোবর যাত্রা কিন্তু একটা ওভারল্যান্ড প্যাকেজও হয়, যেখানে বাই রোডে জার্নিটা হয়। সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগে, কিন্তু সেই জার্নিটাও এখন বন্ধ এই মুহূর্তে। নেপাল আর তিব্বতের মধ্যে একটা ব্রিজ ছিল, ফ্রেন্ডশিপ ব্রিজ। সেই ফ্রেন্ডশিপ ব্রিজটা প্রচুর বৃষ্টিতে ভেঙে গিয়েছে, মানে নদীর জলের স্তরেও ভেসে গিয়েছে। নেপাল আর তিব্বতের মধ্যে যে যাতায়াত সেটা বন্ধ, নাহলে এইসব ফ্লাইট হেলিকপ্টারের দরকার পড়তোই না, ওভারল্যান্ড হয়ে যেত। জাস্ট এটা আপনারা দেখে অনুভব করুন। বাইরে বৃষ্টি পড়ছে, এখানে কিছু মানুষ যারা আমাদের সাথে কৈলাস যাত্রা করতে যাচ্ছে তারা এখানে এসে পায়চারি করছে, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, হয়তো মনে মনে প্রার্থনা করছে যে হে ঈশ্বর, হে প্রকৃতি, তোমার ভালো রূপটা দেখাও, আমরা যেতে চাই। সবাই এখানে চিন্তামগ্ন। ওখানে একজন বসে আছে, ভাবছে কখন বৃষ্টি কমবে। এদিকেও কিছু মানুষ সোফাতে বসে রয়েছে, বারবার করে ওয়েদার চেক করছে মোবাইলে। প্রত্যেকে নিজেকে বিজি রেখেছে নিজের নিজের কাজে, কিন্তু মনের মধ্যে সবার একটা চিন্তা যে আলটিমেট কী হবে, আজও কি হোটেলে আমাদের থাকতে হবে। আমি বুঝতে পারছি না আমাদের আশা ব্যর্থতায় পর্যবসিত হবে, না আমাদের আশা তার সফলতা রূপ পাবে, সেটা সময় বলবে। গত পর্বে কিছু দর্শক বন্ধু কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলেন যে এই যে কৈলাস মানসরোবর যাত্রাতে আমাদের যে বাফার ডে হয়ে যাচ্ছে, গতকাল আজ দুদিন যে আমরা থাকলাম, তো এই হোটেলে থাকার জন্য বা খাওয়া দাওয়া করার জন্য আমাদের কি কোনো এক্সট্রা পে করতে হচ্ছে? এর উত্তর একদমই নয়। আমাদের এই যে বাফার ডে তার কিন্তু সমস্ত পেমেন্ট করছে হচ্ছে ট্রিপ টু টেম্পলস, যাদের সাথে আমরা এবার কৈলাস মানসরোবর যাত্রা করতে এসেছি। এবং আপনারা ট্রিপ টু টেম্পলসের সাথে আসুন অথবা যে কোনো এজেন্সির সাথেই যান, সেক্ষেত্রে কিন্তু এটা জেনে নেবেন যে যদি যাত্রা ডেট বেড়ে যায়, যদি আমাদের যাত্রাতে কোনো বাধা পড়ে, এক্সট্রা দিন কোথাও থাকতে হয়, সেক্ষেত্রে এই যে অ্যাকোমোডেশন কিংবা ফুড কস্ট, এগুলো কোম্পানি প্রোভাইড করবেই করবে না, সেটা জেনে নেবেন। নাহলে কিন্তু আমাদের খরচ
যা বাজেট তার থেকে একটু বাড়তে পারে। আর এই হোটেল আর খরচ প্রসঙ্গে বলি, যারা আপনারা কম বেশি ট্র্যাভেল করেন, সেটা বেড়ানোর জন্যই হোক বা সেটা কাজের জন্যই হোক, আপনারা কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড অথবা iOS ফোনে অবশ্যই ইনস্টল করে নেবেন হচ্ছে উইগো অ্যাপ। উইগো হচ্ছে এমন একটা অ্যাপ যেখানে কিন্তু একই প্ল্যাটফর্মে আপনারা ফ্লাইট, হোটেল, ট্রেনের টিকিট, বাসের টিকিট, এয়ারপোর্ট ট্রান্সফার, সিম, ভিসা, কার রেন্টাল সব কিছু পেয়ে যাবেন। মানে বলা যেতে পারে উইগো হচ্ছে অল ইন ওয়ান সলিউশন। ধরুন আপনি ফ্লাইটের টিকিট বুক করবেন এই নেপালগঞ্জ থেকে কাঠমান্ডুর পথে, আমি ডেট দিলাম 1 তারিখের 1 আগস্ট। এবার দেখুন আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারছেন এই অ্যাপের মাধ্যমে যে কোন এয়ারলাইনের কত ভাড়া। এবং একই সঙ্গে যখন আপনারা ফ্লাইটের টিকিটটা বুক করছেন, তখন যে সমস্ত ফ্লাইটের টিকিট বুকিং অ্যাপ রয়েছে না, এই যে ক্লিয়ার ট্রিপ বা ইয়েতি এয়ারলাইন বা Booking.com, এরা সমস্ত ফ্লাইট বুকিং অ্যাপ, কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে আপনারা কম খরচে বুক করতে পারবেন সেটা দেখুন। ইজিলি কিন্তু কম্পেয়ার করে আপনারা ফ্লাইটের টিকিট বুক করতে পারবেন উইগো অ্যাপ থেকে। এবং আপনি কিন্তু নেপালে বসে বা অন্য কোনো দেশে বসেও কিন্তু উইগো অ্যাপের মাধ্যমে যখন টিকিট বুক করছেন ফ্লাইটের, আপনি কিন্তু পেমেন্ট করবেন হচ্ছে আপনার ইন্ডিয়ান কারেন্সিতে। একইভাবে যদি আপনারা হোটেল বুক করেন না, ধরুন আপনারা হোটেল নেবেন হচ্ছে কাঠমান্ডুতে, যেহেতু আমি নেপালে আছি তো নেপাল নিয়ে বলছি, এখানে চিপেস্ট হোটেল রয়েছে মানে 411 টাকাতে হোটেল রয়েছে। ওটা হয়তো অতটা ভালো হবে না, বাট উইগো যেগুলো রেকমেন্ড করে ওপরে দেখুন লেখা আছে রেকমেন্ডেড। এই হোটেল থামেল পার্ক, এটা থামেলে হোটেল, রেটিংও ভালো আছে। তো এই যে আপনারা হোটেল যখন বুক করছেন সেক্ষেত্রে আপনারা একদম যেমন রিভিউ দেখে নিতে পারবেন যে হোটেলের সবাই কি রিভিউ দিয়েছে। একই সঙ্গে দেখুন এই হোটেল বুক করার ক্ষেত্রে যে সমস্ত হোটেল বুকিং অ্যাপ রয়েছে লাইক আগোডা, Vio.com, উইগো, Booking.com, Trip.com, এখানে দেখুন আপনি কিন্তু হোটেলের যে প্রাইস এটা কিন্তু ইজিলি কম্পেয়ার করে হোটেল বুক করতে পারছেন। ফ্লাইট, হোটেল তো বটে, একই সঙ্গে যদি আপনারা ট্রেনের টিকিট বুক করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ট্রেনের টিকিট এখানে ইজিলি সার্চ করে এখান থেকে বুক করতে পারবেন। দেখুন শিয়ালদা রাজধানীর টিকিট বা হাওড়া রাজধানীর টিকিট, পূর্ব এক্সপ্রেসের টিকিট, এখনও সব তৎকাল টিকিট রয়েছে। তো এটা কিন্তু উইগো অ্যাপ থেকে আপনারা দেখে বুক করতে পারবেন। এমনকি বাসের টিকিট, ধরুন আপনার গন্তব্য শিলিগুড়ি থেকে এসপ্ল্যানেড আগামীকাল, এখানে আপনারা এনবিএসটিসির বাসের টিকিটের সহ মানে গভর্নমেন্ট বাস এবং একই সাথে প্রাইভেট বাস, রায়পুর ক্রুজার বা এক্সপ্রেস লাইন, এই সমস্ত বাসের টিকিটও কিন্তু আপনারা এখান থেকে ইজিলি বুক করতে পারবেন। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিসা। আপনাদের ডেস্টিনেশন ইউএই হোক বা ইন্দোনেশিয়া হোক বা সিঙ্গাপুর হোক, ফ্রান্স হোক, সব জায়গার ভিসা কিন্তু আপনারা এখান থেকে ইজিলি বুক করতে পারবেন। এছাড়াও উইগোতে মাঝে মধ্যে নানা রকম ডিল চলে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্লাইট বুকিং, হোটেল বুকিং এইসবের ক্ষেত্রে কিন্তু ভালো রকম ছাড়ও পেয়ে যাবেন। তো উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা কিন্তু ডাউনলোড করে খেতে পারেন, যেটা আপনাদের ট্রাভেলের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সাহায্য করবে। সময় সকাল 9:29। আমাদের আশা ভরসা বলতে গেলে এখন এই হোয়াটসঅ্যাপটা, যেখানে আমাদের টিম ম্যানেজার ওয়েদার আপডেট পাঠিয়েছে। বাট এইরকম ওয়েদার দেখে আমি তো কিছু আশা দেখতে পাচ্ছি না, আশার আলো। কারণ চারিদিকে তো মেঘই মেঘ, ভিজিবিলিটি তো একদম প্রায় নেই বললেই চলে। সময় বেলা 3টে, আবারও আপনাদের সঙ্গে দেখা এই খাবার দাবার টেবিলে। অনেকের মনে হতে পারে যে আপনি তো তীর্থ করতে গেছেন মশাই, আপনি শুধুই খাওয়া দাওয়া দেখাচ্ছেন। দেখুন আমরাও টেনশনের মধ্যে আছি এবং প্রতি মুহূর্তে অপেক্ষা করছি যে কখন সেই নিউজটা আসবে যখন আমরা এই হোটেল থেকে বেরিয়ে যেতে পারবো। আমাদেরও সারাদিন হোটেলে থাকা খাওয়া ভালো লাগছে না, আর যে মুহূর্তগুলো কাটাচ্ছি সেগুলো আপনার সাথে কিছু শেয়ার করতে হবে। কারণ এই দিনটা আপনাদের জীবনেও আসতে পারে, হয়তো 2 দিন বা 3 দিন আপনাদের স্টেইং হয়ে যেতে পারে। কারণ আমাদের ম্যানেজারের সাথে কথা বলছিলাম, এখন সিমিকোটের ওয়েদার আপনাদেরকে দেখায় ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে ওখানকার এরকম কিছু ওয়েদার, ওখানকার যে টিমের একজন আছে সে পাঠিয়েছে পুরো সিমিকোট। এখন সিমিকোট যে জায়গাটা রয়েছে না, সেটা কিন্তু এই নেপালগঞ্জের মতো কোনো বড় এয়ারপোর্ট নয়, সেটা একটা তো ছোটো রানওয়ে, চারিদিকে পাহাড়। আর এই রকম সিচুয়েশানে ওখানে ফ্লাইট উঠবে না, কারণ আজকে আর চান্স প্রায় নেই বলেই চলে। 4টে তো প্রায় বাজতে চলো, 4টের পর তার ফ্লাই হয় না। 4:26 নেপালের সময়। আজ আর কোনো আশা নেই, যেমনটা আমি বললাম। আমাদের যে টিম ম্যানেজার উনি মেসেজ পাঠিয়ে দিয়েছেন, দেখুন দ্য ফাইনাল আপডেট, উড নট বি ফ্লাই টুডে। সন্ধ্যা 6টার সময় আমাদের চা কফি এবং রাত 8টার দিকে ডিনার, মানে আজকে আমাদের এখানেই স্টে। এই প্রবলেমটা কিন্তু শুধুমাত্র সিমিকোট পর্যন্তই। সিমিকোট যদি পৌঁছে যাই না আমরা, তারপরে কিন্তু কোনো আর প্রবলেম নেই, কারণ তারপরে হেলিকপ্টার ফ্লাই করবে ওখান থেকে হচ্ছে পুরাঙের জন্য, হিলসার জন্য। হিলসা পৌঁছে যাওয়া মানে নেপালের লাস্ট, এবং তারপরে হচ্ছে তিব্বত বা চায়নার শুরু। এবার ওই সব দিকে সব সিগন্যাল গ্রিন, কারণ এর আগে আমাদের যারা ব্যাচ গিয়েছে, যারা হিলসা পার করে গিয়েছে, তারা পরিক্রমা কারো সম্পূর্ণ হয়ে গিয়েছে, পরিক্রমার পথে কোনো একটা ব্যাচ রয়েছে, এই অবস্থা। মানে ওদিকে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে শুধুমাত্র নেপালগঞ্জ থেকে সিমিকোট যাওয়ার পথে। এবং আমরা যেতে পারছি না বলে আমাদের পেছনে যারা ব্যাচ রয়েছে, অর্থাৎ যাদের আমাদের পরে যাত্রা শুরু হওয়ার কথা ছিল, তারা এখন হয়তো লখনৌতে হোল্ড করে আছে। মানে আমরা না গেলে তোরা আসতে পারবে না। তো আপনারা আমাকে বলছিলেন না যে আপনার যাত্রা কেন দেরি হচ্ছে, কৈলাস মানসরোবর সবাই যাত্রা করে ফেললো, ঠিক এই কারণেই।
কারণ যদি যাত্রা পথটা পরিষ্কার না হয় তাহলে আর কী করে হবে। আজকে হিসাব অনুযায়ী আমাদের পুরাং পৌঁছে পুরাঙে আমার ওখানে ঘুরে বেড়ানোর কথা, আপনাদের তিব্বতের অভিজ্ঞতা বর্ণনা করার কথা, কিন্তু করতে পারছি কই বলুন। ওই জন্য বলবো যারা প্ল্যান করছেন পেশেন্স অবশ্যই রাখবেন, তাড়াহুড়োর জিনিস নয় এটা। বিকেল ফুরিয়ে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 7:01, যদিও বাইরে এখনও আলো রয়েছে। তো আমরা এখানে এসে আর কি চা পান করছি। এখানে চা, কফি, জল সব কিছুর ব্যবস্থা রয়েছে। এতক্ষণ সবাই এখানে বসেছিল, এখানে গোল টেবিল বৈঠক হচ্ছিলো। বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন তারা সবাই একটু চিন্তায় আছে যে কী হবে না হবে। আমরা যে হোটেলে আছি না, সেই হোটেলের বাইরে এলাম। এখন দেখুন টাইম 7:11, তারপরেও আলো রয়েছে। আমাদের ওখানে 6:30 সন্ধ্যা এখন, কিন্তু এখানে কিন্তু প্রচুর আলো রয়েছে। ডিনার তো করতেই হবে। থ্যাংক ইউ। ডিনার তো করতেই হবে। কি ডিনার করছি দেখাই আপনাদেরকে। আমি নিয়ে এসেছি কর্নস, সেই সাথে জিলিপি, আর হচ্ছে 2টো বাটার নান, 1 গ্লাস জল, আর সেই সাথে স্যালাড। এই দিয়ে করব হচ্ছে ডিনার। তো এই ছিল আমার 29শে জুলাই পুরো দিনের অভিজ্ঞতা। আজ 29 তারিখ পেরিয়ে এখন রাত 12:06। নেপালের সময়সীমা তো ভারতের সময়সীমার থেকে 15 মিনিট এগিয়ে আছে। তো নেপালে 12:06 হয়ে গিয়েছে, অর্থাৎ 29 তারিখ পার করে 30 তারিখ পড়ে গিয়েছে। এবং আগামীকালের সকাল অর্থাৎ 30শে জুলাইয়ের সকাল আমাদের জীবনে কী নিয়ে সেটা দেখা দরকার। আর হ্যাঁ, 2টো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি রাত্রে কাজ করতে করতে আপনাদের কমেন্টসই পড়ছিলাম। আজকে 2য় পর্ব দিয়েছি, এখানে 302টা কমেন্টস পড়ে গিয়েছে। তো এখানে 2টো প্রশ্ন আমি অনেকের কাছ থেকে পেয়েছি, যেটা মনে হয়েছে যে আমার উত্তরটা দিয়ে দেওয়া ভীষণ দরকার। আমি যে গভর্নমেন্টের সঙ্গে যাত্রার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো সেক্ষেত্রে যে 40,000 টাকা আমার খরচা হয়েছিল, সেটাকে আমি ফেরত পাবো? একদমই নয়। কোনো মোমেন্টে বা কোনো জায়গায় এসে যদি আপনার দ্বারা যাত্রা ক্যান্সেল হয়, তাহলে সেটা কিন্তু ফেরতযোগ্য বা রিফান্ডেবল নয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা আপনাদের ছিল, সেটা হচ্ছে যে প্রাইভেটে যদি আমি যাই, সেক্ষেত্রে কি মেডিকেল টেস্ট করতে হবে? কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে গেলে মেডিকেল টেস্টের একটা বিরাট বড় লিস্ট আছে, এবং সেখানে বাদ পড়ে যাওয়ার চান্স রয়েছে, এবং অনেকেই বাদ পড়ে যায়। এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ব্যাপারে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যে ট্রিপ টু টেম্পলসের সাথে যে এখানে এসেছি, এখানে কিন্তু কোনো মেডিকেল আমাদের হয়নি। কিন্তু যখন আপনি ট্রিপ টু টেম্পলসের সাথে আপনাদের প্রোগ্রাম করছেন না যাত্রার জন্য, কৈলাস মানসরোবর যাত্রার জন্য, তখন কিন্তু ওদেরকে আপনার ফিটনেস সার্টিফিকেটটা সাবমিট করতে হবে। সেটা ওরা আপনাদেরকে বলে দেবে যে কী ডকুমেন্ট লাগবে সব কিছু, এবং তার মধ্যে হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এবার এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা আপনারা আপনাদের যে সরকারি হসপিটাল কিংবা কোনো রেজিস্টার্ড যে মেডিকেল অফিসার রয়েছে, প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, সেখান থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন। আর আপনার এই যাত্রার জন্য যা যা টেস্ট করে নেওয়া উচিত, আমি তো লিস্টটা আপনাদেরকে শেয়ার করে দিয়েছি। তো সেই লিস্ট অনুযায়ী আমার মনে হয় আপনারা টেস্টগুলো করিয়ে রাখবেন। ধরুন আপনার কোলেস্ট্রল বেশি আছে, কিংবা সুগার বেশি আছে, কিংবা প্রেশার বেশি আছে, তো আপনার কাছে তো সময় থাকবে 1 মাস 40 দিন। সেইটুকু সময় আপনারা একটু ওয়ার্কআউট করে বা যেগুলোর জন্য যে সমস্ত ওষুধ খাওয়া দরকার সেগুলো খেয়ে আপনারা এগুলোকে মোটামুটি মিনিমাইজ করে নেওয়ার চেষ্টা করবেন। এখানে স্ট্রিক্টলি মেডিকেল হয় না, কিন্তু মেডিকেলি আপনাকে ফিট হয়ে আসা উচিত, কারণ যেহেতু একটা হাই অল্টিটিউডে আমরা যাচ্ছি। তবে এখানে একটা গল্প আছে যেটা আমি শুনেছি, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে টিমটা যায়, সেই টিমে কিন্তু একজন রাঁধুনি, রান্না করার লোক, এবং সে সাথে কিন্তু একজন ডক্টরও যায়। কোনো আপাতকালীন পরিস্থিতি, ধরুন হাই অল্টিটিউডে আপনি অসুস্থ হয়ে গেলেন, সেক্ষেত্রে কিন্তু ডক্টর তাকে সাপোর্ট দিতে পারবে। প্রাইভেটের সাথে গেলে যখন আপনি পরিক্রমা করছেন হাই অল্টিটিউডে, সেক্ষেত্রে কোনো সমস্যা হলে কোনো সাপোর্ট পাওয়া যায় কি না, সেটা আজ আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি তো এখন ওখানে পৌঁছাইনি। ওখানে পৌঁছানোর পর আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। আরও একটা বিষয় আছে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে যাত্রা অর্গানাইজ করে বা এই বছর করেছিল, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করলেন, কিন্তু অ্যাপ্লাই করলেই যে আপনি চান্স পাবেন, আপনার হয়তো টাকা আছে, তাতেও যে আপনি চান্স পাবেন তার কোনো মানে নেই। ওটা লটারি। আমি এই বছর চান্স পেয়েছি, পরের বছর অ্যাপ্লাই করবো, চান্স নাও পেতে পারি। তবে প্রাইভেটের ক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লাই করেন, যদি আপনি সেখানে বুকিং করে রাখেন এখন থেকে, তাহলে কিন্তু আপনি এখানে সুযোগ পাবেন। এরপর সিদ্ধান্ত আপনার যে আপনি কাদের সাথে আসবেন। আমি সবটাই আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম। আর সেই সাথে একটা কথা বলতে চাই, যে বহুদিন ধরে অনেক দর্শক বন্ধু বলেছিলেন আমাকে যে আপনি গ্রুপ ট্যুর একটা করুন। তো আপনাদের কথা শুনে বা আপনাদের থেকে সাহস পেয়ে ফাইনালি একটা গ্রুপ ট্যুর আমি অর্গানাইজ করেছি। সেটা হচ্ছে ফুকেট এবং ক্রাবি। সেটা হচ্ছে 24শে অক্টোবর থেকে 29শে অক্টোবর, যার নোটিফিকেশান আমি অনেক দিন আগেই আপনাদেরকে শেয়ার করেছি। তো যেসব দর্শক বন্ধুরা আমার সঙ্গে যেতে ইচ্ছুক, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকলো এবং স্ক্রিনেও নাম্বার শো করছে, সেই নাম্বারে আপনারা একটু যোগাযোগ করে নিতে পারেন, অথবা আমাকে কিন্তু ইমেলও করতে পারেন এই ট্যুরের ব্যাপারে আপনাদের কোনো ইনফরমেশনের দরকার হলে। এটা আমার ফার্স্ট গ্রুপ ট্যুর। তো আশা করছি যে অন্তত জনাবিশেক দর্শক বন্ধুকে নিয়ে এই ট্রিপটা আমি করতেই পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি, ওম নমঃ শিবায়। সময় সকাল 9:47, আমরা চলে এসেছি
এবং আবারও আমাদের সমস্ত লাগেজ আমরা এখানে দিয়ে দিলাম, আমাদের রুমের চাবি রিসেপশনে দিয়ে দিলাম এবং একই সঙ্গে আমাদের যে ফ্লাই হবে অর্থাৎ নেপালগঞ্জ থেকে সিমিকোটের উদ্দেশ্যে, তো আমরা কিন্তু সবাই একসঙ্গে যাচ্ছি না, যেহেতু আমাদের বোর্ডিং পাস আলাদা আলাদা এয়ারলাইনের, সেহেতু কেউ আগে যাবে কেউ পরে যাবে। তো যারা আগের ব্যাচের যাত্রী তারা সবাই বাসে উঠে পড়েছে। चलिए सभी को बेस्ट ऑफ लक। हर हर महादेव। हर हर महादेव। टेंशन लग रहा है? हाँ थोड़ा है, क्योंकि हम लोग बस हम सिमिकोट पहुंचे फिर बस कुछ क्योंकि हम लोग थोड़ा रुक गए, कोई आगे जा रहा है, कुछ पीछे जा रहा है। नहीं ऐसा कोई नहीं, वो हम पहुंच जाएंगे सब इकट्ठे, बस फ्लाई हो जाए। आज हम लोग पहुंच जाएंगे। बिल्कुल आज हम पहुंच जाएंगे। हर हर महादेव, हर हर महादेव। आप चरणों में हमें हर हर महादेव। क्या लग रहा है, कोई टेंशन है आपके मन में? नहीं, मैं बहुत खुश हूँ और सबके लिए खुश हूँ कि सबको जाने को मौका मिल रहा है। सबको जाने का मौका मिला। कोई कैसा लग रहा है मैम? बढ़िया, बहुत बढ़िया। भोले भोले जय भोले। जय हो भोले। कैसा फील हो रहा है? सर बहुत बढ़िया फील, आध्यात्मिक अंदर से वो सारी वाइब्रेशंस आ रही हैं। भोले बाबा की यात्रा तो बहुत अच्छी है, बट उससे भी अच्छा ये लग रहा है कि आपका हिंदी ब्लॉग बन रहा है। हाँ, वो तो है। टकला जी गुड मॉर्निंग जी। गुड मॉर्निंग। हर हर महादेव। हर हर महादेव। ओम नमः शिवाय। आपका फ्लाइट कब है? 1 घंटे बाद? 1 घंटे बाद। कोई बात आप भी नहीं, हमारे साथ में हैं। चलेंगे, साथ में चलेंगे, साथ में चलेंगे। এখন সময় বেলা 11:21, বসে বসে কাজ করছিলাম, একটা সংবাদ এলো যে আমাদের যে যাত্রীরা গিয়েছিল না, তো প্রথম ফ্লাইট আমাদের নেপালগঞ্জ থেকে টেক অফ করে গিয়েছে সাকসেসফুলি সিমিকোটের উদ্দেশ্যে। বেলা 11:51, আমরা 11 জন, লাস্ট 11 জন যারা ছিলাম তারা রওনা দিলাম হচ্ছে নেপালগঞ্জ এয়ারপোর্টের উদ্দেশ্যে হোটেল থেকে। আগের টিমের যেটুকু আপডেট পেয়েছি সবার ফ্লাই করে গিয়েছে, কারণ ওদের এখন ভালো হয়ে গেছে। লাস্ট ফ্লাই করবো আমরা নেপালগঞ্জ থেকে। টোটাল আমরা রয়েছি এই টিমে 11 জন এবং সেই সাথে আমাদের যে ট্রিপ টু টেম্পলসের ম্যানেজার, যিনি আমাদের সাথে একদম মানস সরোবর পর্যন্তই যাবেন, তিনিও আছেন, সিদ্ধেশজি। মোট 12 জন আমরা যাবো। হ্যাঁ জি দিয়েছি। আমাদের আগের যে বোর্ডিং পাস সেটা ক্যান্সেল, আবার নতুন করে বোর্ডিং পাস ইস্যু করেছে। আর এই হচ্ছে নেপালগঞ্জ এয়ারপোর্ট। এই মুহূর্তটা বড় টেনশনের। যতক্ষণ না আমরা হিলসা পৌঁছে যাচ্ছি এবং নেপাল থেকে তিব্বতের বর্ডার পার করে ইমিগ্রেশন করে আমরা তিব্বতে ঢুকে যাচ্ছি, ততক্ষণ মনের মধ্যে একটা এই টেনশন থাকবেই থাকবে। মোট কথা, আপনি তীর্থ করতে এসেছেন বা আমি তীর্থ করতে এসেছি, যতক্ষণ না তীর্থ করে আমি বাড়িতে গিয়ে পৌঁছাবো, বাড়িতে দরজায় চৌকাঠে পা রাখবো, ততক্ষণ আমি বলতে পারি না যে আমার তীর্থযাত্রা বা কৈলাস দর্শন সার্থক হয়েছে, কারণ মাঝপথে অনেক কিছু হতে পারে। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। এটা হচ্ছে সীতা এয়ারলাইন্স, যেটা আমাদের আগের দিন যাওয়ার কথা ছিল। আর ওইদিকে সবুজ রঙের যে ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, যেটা দেখতে অনেকটা ইয়েতি এয়ারলাইনের মতো, ওটা হচ্ছে তারা এয়ারলাইনের ফ্লাইট। খুবই ছোট্ট একটা ফ্লাইট, মাত্র 3টে চাকা ফ্লাইটের। আমি কখনো এরকম ছোট ফ্লাইটে চাপিনি, তো আজকে আমরা সবাই চাপবো। সেই সঙ্গে তো রয়েছে আমাদের সাথে মহাদেব। নমঃ পার্বতী পতয়ে। হর হর মহাদেব। এটা হচ্ছে তারা এয়ারলাইনের 18 সিটের ফ্লাইট। আমাদের পাইলট সাহেব চলে এসছে, ওদিকে আমাদের এয়ার হোস্টেস ম্যাডাম, 2 জন পাইলট থাকবে। এটা একটা অন্য অভিজ্ঞতা। আমি এত ছোট ফ্লাইটে কোনোদিন ট্রাভেল করিনি, 18 সিটের ফ্লাইটে। নেপালে যখন গিয়েছিলাম তখন 70 সিটের ফ্লাইটে ট্রাভেল করেছিলাম, বাট 18 সিট অনেকটাই ছোট। হর হর মহাদেব। এদিকে রয়েছে একটা করে সিঙ্গেল সিট আর ওইদিকে রয়েছে ডাবল সিট। এখানে কিন্তু আলাদা করে কিন্তু লাগেজ ক্যারিয়ার নেই, লাগেজ কিন্তু আপনাকে সামনেই রাখতে হবে, যেমন আমি ব্যাগ রেখে দিয়েছি। নমঃ পার্বতী পতয়ে। হর হর মহাদেব। ओम नमः शिवाय। ওম নমঃ শিবায়।
হর হর মহাদেব। স্টার্ট হয়ে গেল আমাদের প্রপেলার, এবং আমি যে সিটটায় বসেছি এটা ইমার্জেন্সি সিট। गणेश भगवान की জয় बोलो माता पार्वती की জয় बोले शंकर महाराज की জয় कार्तिकेय स्वामी की জয়। শুরু হয়ে গেল আমাদের ফ্লাইট, আর এখন সময় ঘড়ি বলছে দুপুর 2:23। দেখা যাচ্ছে নেপালগঞ্জ এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট চলে এসছে মেন রানওয়েতে। समस्त परिवार की জয় विष्णु भगवान की জয় सनातन धर्म की জয়। উড়ে গেছে আমাদের ফ্লাইট, সময় ঘড়ি বলছে এখন দুপুর 2:25। এই যে নিচে নেপালগঞ্জ শহর, আর এখান থেকে দেখা যাচ্ছে আমাদের হোটেল সিদ্ধার্থ। আমাদের দেওয়া হলো চকলেট আর সেই সাথে কানে গোজার তুলো, কারণ এত আওয়াজ বাইরে, এত পরিমাণে মেঘ। ফ্লাইট যখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে তখন ভালো রকম কাঁপছে, ভয় লাগছে। আর কখনো দেখিনি যে এই যে পাইলটরা ফ্লাইট চালায়, সামনে যে উইন্ডশিল্ড আছে এই উইন্ডশিল্ডে পুরো জল জমা হয়, যেরকম গাড়ির উইন্ডশিল্ডে জল জমা হয়। পাইলটরা ফ্লাই করে, ওদের কাছে এমন কিছু সিস্টেম আছে যাতে ওরা সব কিছু বুঝতে পারে ফ্লাইটটা এখন কোথায় আছে, আশেপাশে কোনো সমস্যা আছে কিনা। মানে রাডার সিস্টেম আছে ওতে, রাডার স্যাটেলাইট সব কিছু কানেক্টেড। মানে মেঘের এত দাপট, পুরো মনে হচ্ছে ফ্লাইটটাকে নিয়ে মেঘ খেলা করছে। আর বাইরে কত পাহাড়, প্রচুর পাহাড়, প্রচুর। প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ, যদি একটু ভয় আছে। এই রকম সিচুয়েশনে একজনই ভরসা, সে হচ্ছে মহাদেব। তার নাম নিয়ে আমরা এগিয়ে চলেছি এই রকম পার্বত্য পথে, যেখানে আকাশে প্রচুর মেঘ আর নিচে সব পাহাড়, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে এই মেঘ আমাদের ফ্লাইটের সঙ্গে পুরো ছেড়খানি করছে। এখানকার প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, না জানি যখন আমরা তিব্বতে প্রবেশ করব তখন তিব্বতের যে প্রাকৃতিক সৌন্দর্য বা কৈলাস পর্বতের আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য, না জানি কত সুন্দর হবে। নমঃ পার্বতী পতয়ে। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। আমাদের যে বারবার করে ফ্লাইট ক্যান্সেল হচ্ছিল না, কি জায়গায় আমরা পৌঁছালাম দেখুন। চারিদিকে নিচ দিয়ে বয়ে যাচ্ছে, এটা হচ্ছে কর্ণালী নদী, কর্ণালী। ওইখানে দেখা যাচ্ছে সিমিকোট, চারিদিকে পাহাড়ে ঘেরা। আমাদের ফ্লাইটের থেকেও এই পাহাড়গুলো বেশি উঁচু। দেখুন সামনেই পাহাড়। এই ট্রিপটা না করলে কোনোদিন আমি এরকম দৃশ্য দেখতে পেতাম না। ফ্রিকশন, এখানে ফ্লাইটকে এবার ল্যান্ড করাবে, এটাই সবচেয়ে কঠিনতম চ্যালেঞ্জ। ছোট্ট রানওয়ে দেখা যাচ্ছে দূর থেকে, আর এয়ারপোর্টটাও দেখুন চারিদিকে পাহাড়ে ঘেরা, ছোট্ট এয়ারপোর্ট। ওই যে এয়ারপোর্টের রানওয়ে দেখা যাচ্ছে, ওখানে ল্যান্ড করবে আমাদের ফ্লাইট। ফাইনালি আমাদের ফ্লাইট ল্যান্ড করতে চলেছে। এই হচ্ছে সিমিকোট। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। জয় ভোলে, জয় ভোলে। আর এখন সময় ঘড়ি বলছে 3:10। রুদ্ধশ্বাস একটা মুহূর্ত, যেটা আপনাদেরও, যেটা আমারও ছিল। আমাদের প্রথম অধ্যায় শেষ হলো এই নেপালগঞ্জ থেকে সিমিকোট পৌঁছানোর মধ্যে দিয়ে। बोलो पायलट को पायलट की জয়। বলছে বলো পাইলট ভগবান কি জয়। সত্যি পাইলট এখানে ভগবান। এইরকম জায়গায় ফ্লাইট ল্যান্ড করানো, দেখলেন কীরকম সিচুয়েশন। আমি যদি নাথুলা হয়ে যেতাম বাসে করে, আমি কি এসব আপনার দেখাতে পারতাম? हो गया कैसा रहा दर्शन?
সুপার। এনাদের সবার দর্শন হয়ে গিয়েছে। এই হচ্ছে সিমিকোট এয়ারপোর্ট, চারিদিকের দৃশ্য দেখুন। এই ফ্লাইটে আমরা এলাম। ওই যে আমাদের हेलीकॉप्टर দাঁড়িয়ে, এবার পরের জানি হেলিকপ্টারে। वेलकम टू सिमिकोट। थैंक यू जी, आप यहीं पर थे ना? अभी तो मैसेज ट्रिप टू टेम्पल से বলছিলাম না যে একজন রয়েছেন যিনি, আপনার নাম কি আছে? माधव भारद्वाज। এই হচ্ছে মাধবজি আমাদেরকে বারবার বার্তা পাঠাচ্ছিলেন যেখানকার ওয়েদার কীরকম, আমরা আসতে পারবো কি পারবো না। তো উনিও ট্রিপ টু টেম্পলসের যেখানে আমাদেরকে এরকম ওয়েলকাম করলেন। ठंड तो यहाँ पर बहुत है जी, यहाँ कम है, आगे और है। आगे और है। यहाँ पर क्या होगा जी हमारा? अभी यहाँ से हेलीकॉप्टर से 4 का पेयर बना के हम लोग हिलसा मूव। अभी कोई गए नहीं यहाँ से, बहुत सारे लोग गए। ওই যে হেলিকপ্টার আসছে, ওই হেলিকপ্টারে করে আমরা যাবো হচ্ছে হিলসা। यहाँ से हिलसा कितना टाइम लगता है? 15 मिनट। 15 মিনিটে আমাদের সফর হবে এখান থেকে হিলসা পর্যন্ত। দেখুন এবারে হেলিকপ্টারের ল্যান্ডিং। এটা হচ্ছে সিমিকোটের এয়ারপোর্ট। এইখান থেকে মোটামুটি আপনাদের অ্যাকোমোডেশন শুরু হয়ে যাবে। খুব সুন্দর একটা পাহাড়ি জায়গা। এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের কী লেভেলে চড়াই করতে হবে। এখন থেকে মনে হচ্ছে দম ফুরিয়ে গেল। কর্নালি রিসর্ট, বাহ, এখানে আমাদের আজকে খাওয়া দাওয়ার আয়োজন। চলুন দেখি কি খাবার দাবার রয়েছে আমাদের জন্য। ভাত রয়েছে, ওদিক থেকে ডাল রয়েছে, সবজি রয়েছে, রুটি রয়েছে। সিমিকোট খুব ছোট্ট একটা জায়গা, সিমিকোট হিলসা। পুরাঙ্গে পৌঁছাবার হয়তো ভালো হোটেল বা খাওয়া দাওয়া এক্সপেকটেশন করা যেতে পারে। যারা এগিয়ে গিয়েছে আমাদের আগে হিলসা পৌঁছে গেছে এতক্ষণে, তাদের লাঞ্চ ওখানে হচ্ছে আর আমাদের লাঞ্চ এখানে হচ্ছে। 3:30 বাজতে চললো। এই শাক ডাল ভাত অমৃত সম। খাবার শেষের দিকে আমি লাস্টে একখানা পাঁপড় পেলাম। স্যালাড শেষ, পাঁপড় শেষ, সবজি শেষ, সব কিছু শেষ। খাওয়া দাওয়ার পর্ব শেষ। সময় ঘড়ি বলছে 3:41। আমাদের হেলিকপ্টার একটু পরে ছাড়বে। আমাদের এখানে সব সিরিয়াল করা হচ্ছে, সিরিয়াল ওয়াইজ সাজানো হচ্ছে। যারা ধরুন গ্রুপে এসে তাদেরকে একসঙ্গে দেওয়া হচ্ছে, যারা সিঙ্গেল তাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে, এইভাবে জিনিসটা হচ্ছে। তো আমারও নাম আসবে। তবে তার আগে একটু সিমিকোটটা ঘুরে দেখে যেটুকু হাতে সময় রয়েছে। এখানে বিভিন্ন এয়ারলাইনের অফিস রয়েছে, ছোটোখাটো সব ক্যাফেও রয়েছে। আর এখানকার ঘরবাড়িটা এরকম। এইটা একটা রিসর্ট, এটা হচ্ছে কর্নালি রিসর্ট। সিমিকোটেও কিন্তু অনেকে রাত্রিবাস করে। এখানে শীতের পোশাকও বিক্রি হচ্ছে, যদি কখনো শীতের পোশাক আপনাদের দরকার হয়, বা জলের বোতল টোতল সব কিন্তু এখানে আছে। মোজা টোজা, গ্লাভস, বাচ্চাদের পোশাক সব কিছুই আছে। এদিকে সব জুতো টুতোও বিক্রি হচ্ছে। হয়তো কারো জুতোর প্রয়োজন হলো। এখানে সবজি টবজি সব পাওয়া যায়। আরও দূর দূর গেলে গ্রামের ভেতরে যাওয়া যাবে। আম রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, টমেটো রয়েছে, বড় বড় শসা রয়েছে, আদা রয়েছে, শুকিয়ে যাওয়া আপেল রয়েছে, পেঁয়াজ রয়েছে, গাজর রয়েছে, সব কিছু রয়েছে। 3 ঘন্টা यहाँ बैठे हुए हैं, खाना वाना तो खा लिया। এখানে আমাদের আগে যারা এসেছিল তারা কিন্তু এসে খাওয়া দাওয়া করে নিয়েছে, তারপরে এখানে সব চুপচাপ বসে আছে। হেলিকপ্টার যেহেতু দুটো, এবার 4 জন করে যাবে। এখানে আমি জলের বোতল কিনতে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা এই যে আপনারা ফ্লাইট যদি না চলে তাহলে এই মালপত্র কী করে আসে এই নেপালগঞ্জ থেকে এই পর্যন্ত? বলছে বাই রোড আসে, সেই রাস্তা নাকি 2 দিনের। বলছে এতটাই বাজে রাস্তা, খতরনাক রাস্তা, 2 দিন ধরে নাকি গাড়ি চলে, তারপরে আলটিমেট এখানে এসে পৌঁছায়। সিমিকোটের এখন ওয়েদার হচ্ছে 14। সিমিকোটই হচ্ছে সেই গেটওয়ে যেখান থেকে লেক মাউন্ট সারবার আর মাউন্ট কৈলাস যাওয়া যায়। আর সিমিকোটের যে রানওয়ে, এই রানওয়ের দৈর্ঘ্য হচ্ছে মাত্র 549 মিটার। এতদিন ধরে সবুজ জ্যাকেট পরতাম, সবাই বলতো সবুজ জ্যাকেট। এবারে লাল জ্যাকেট পরে নিয়েছি। এই জ্যাকেট পরেই হবে হচ্ছে পরিক্রমা। টু টেম্পলসের 21শে জুলাই যে ব্যাচ ছিল, সেই ব্যাচে এনারা গিয়েছিলেন। আজকে এনারা ফিরছেন, মানে এখানে এই সিমিকোট এয়ারপোর্ট থেকে এনারা যাবেন হচ্ছে নেপালগঞ্জ। তো ওনাদেরকে একটু জিজ্ঞেস করি যে ওরা যে দর্শন করে এলো কী অভিজ্ঞতা হয়েছে। पहला दिन तो बहुत अच्छा है और दूसरे दिन की कठिन चढ़ाई है, उसमें मतलब सांस वगैरह भी सब कुछ फूलता है। केदारनाथ से भी कठिन? केदारनाथ तो कुछ भी नहीं, उससे बहुत ज़्यादा कठिन है। हमारे ग्रुप में 48 लोग थे, तो उसमें से हम लोग 8 तो सेलेक्ट हुए थे घोड़े पे और 6 हम पैदल थे। बाकी किसी की तबीयत ख़राब हो गई, कोई रास्ते में भीग गया बेचारा, उस वजह से उसको बारिश हो रहा है, बर्फ़ भी पड़ रहा है। हमें भी थोड़ा स्नो मिला है लास्ट में, दूसरे दिन के बाद। जी, दूसरे दिन के बाद जो भी दवाई वगैरह चल रही है वो लेके जाइए,
और जो है देसी फार्मूला जो है कपूर वगैरह बहुत हल्का फुल्का लेना है, और गैस का सिलेंडर्स लेना है। ये मेरी मिसेज है, मेरी मिसेज हम द्वार तक गई थी। अच्छा, फिर आप नहीं जा पाए? नहीं जा पाए, भाई साहब भी नहीं जा पाए। एक्चुअली बॉडी वहाँ जाके ही बताएगी। आप यहाँ से कितनी प्लानिंग करके जाएं सर, तो आपको मतलब वहाँ पर बॉडी ही आपको बताएगी कि आगे हमारे को जाना है। सबसे ज़्यादा ज़रूरी अपने को ठंडी हवाओं से बचाना है। आपने डाइमॉक्स लिया था? नहीं, मैंने कुछ नहीं लिया। ईश्वर की बड़ी कृपा रही, मैंने कुछ भी नहीं लिया। मेरे पे मेडिसिन वगैरह बच्चों ने भर के बहुत दे रखी थी बैग में, लेकिन मैं एक सरसों का तेल अपना देसी पुराने ज़माने का अपने दादे महाराजों के टाइम का वो लेके गया था, उसको नाक से सूंघा और होंठ पे वो लगाया। হেলিকপ্টারে ফ্লাই করার আগে এখানে সমস্ত আমাদের যে পাসপোর্ট, সেই পাসপোর্টের নাম্বার টাম্বার সব এরা নিয়ে নিল, নোট করে নিল। আর সময় কথা যদি বলি, এখন বিকাল 5:32 হেলিকপ্টারে ফ্লাই করার আগে এখানে ওয়েট করা হবে। আমার সব কিছু নিয়ে ওয়েট হলো হচ্ছে 88, মানে আমার ওজন 88 নয়, আমার পিঠে যে যে এরকম ব্যাকপ্যাক রয়েছে, হাতে ক্যামেরা রয়েছে, এমনকি পাসপোর্ট রয়েছে, যে যে জিনিস আমার সঙ্গে যাবে সব কিছু নিয়ে এখানে কিন্তু ওজন করা হবে। টোটাল এয়ারক্রাফটের ওজন আমাদের যাত্রীদেরকে নিয়ে, মালপত্র নিয়ে যেন 2100 কেজির না বেশি না হয়, 2100 কেজি। আর একটা চপারে মোট 4 জন যাত্রী যাবে। আমার হেলিকপ্টার ছিল হচ্ছে 13 নম্বর ব্যাচে। এবার আমাদের সাথে এক ভদ্রমহিলা এসেছেন দুর্গাপুর থেকে, বাঙালি। তো উনি বলছেন যে সবসময় আমরা কেন পিছিয়ে যাচ্ছি, আমি কেন লাস্টে যাব। মানে আমার ছিল 13, ওনার বোধহয় ছিল 14 কি 15। তো উনি একটু মানমানি করছেন, একা এসছেন। এবার ওরা কিন্তু নিজেদের মধ্যে সব লিস্ট তৈরি করেছে, এমন নয় যে আগে আসা পরে আসা। আমি তো কিছু বলিনি যে আমার নাম আগে নিন পরে নিন, যাক সবাই সবার মতো গিয়েছে। এখানে যিনি আছেন টিটু টেম্পলসে, বললো কৌশিক জি आप थोड़ा बाद में चलेंगे। तो मैंने कहा ठीक है, कोई बात नहीं, जो मनमानी कर रहे हैं, मतलब जिसको आगे जाना है उसको जाने दीजिए। মহাদেব কি जो ইচ্ছা হয়, मतलब মহাদেব যা চেয়েছে আমি সেই অনুযায়ী চলবো। যদি এমন হয় হয়তো আমি 15 নম্বর হেলিকপ্টারে যাবো, 15 নম্বর ব্যাচে লাস্ট ওটা। এবার যদি হেলিকপ্টার নাও চলে তা আমি হয়তো থেকে যাবো আজকে। যাই হোক তাই হোক, শুধু কৈলাস দর্শন হোক, শুধু আমার নয়, মানে আমার কৈলাস দর্শন বা আমার পরিক্রমার থেকেও আমার দর্শকদের যেন এই পরিক্রমাটা করাতে পারি, যেন মহাদেব আমাকে এইরকম সুস্থ রাখে, এইটুকু ফিটনেস আমার থাকে। কারণ দ্বিতীয় দিনের যে ট্রেক, যে চড়াই, সেটা খুব কঠিন। আর আমি যে খুব বেশি প্র্যাকটিস করে এসেছি এমনটাও নয়, আমি তো বেশি বাড়িতে থাকি না, হাঁটাহাঁটি সুযোগ পাইনি। তো দেখা যাক এখন কি হয়। এই এয়ারপোর্টটা 2 দিন ধরে বন্ধ ছিল, তারপরে আজকে স্টার্ট হয়েছে। কারণ এখানকার ওয়েদার যদি একটু খারাপ হয়ে যায়, আমি জিজ্ঞেস করছিলাম, বললো তাহলে আর কোনো মানে ফ্লাইট নেপালগঞ্জ থেকে ফ্লাই করবে না, না যাবে না আসবে। হেলিকপ্টারে তো ফ্লাই করতে পারে, এবার হেলিকপ্টারই বা কী করে ফ্লাই করবে যদি ওদিক থেকে ফ্লাইটই না আসে। আর এই যে সমস্ত ড্রামগুলো রয়েছে না, এদের সব তেল রয়েছে, ওখানে হেলিকপ্টার নামছে, ওইটুকু জায়গাতে তেল ভরছে আর বেরিয়ে যাচ্ছে। মহাদেবের কি লীলা। হ্যাঁ, আমার জায়গায় একজনকে পাঠিয়ে দিলাম, 13 নম্বর ব্যাচে আমি ছিলাম, বললাম আপনাদেরকে। 15 নম্বরে ওনারা 2 জন ছিলেন, ঠিক আছে, আর ওই ভদ্রমহিলাও ছিলেন, কিন্তু আগে চলে গেলেন। লাস্ট হয়ে গেলাম আমি আর ওনারাও বাঙালি। কিন্তু এখন বলছে আর ফ্লাইট মানে হেলিকপ্টার ফ্লাই করবেই না, কারণ এখন অলরেডি 6টা বেজে গিয়েছে, কাজে আর ফ্লাই হবে না। আবার আগামীকাল সকালবেলায় আমরা ট্রাই করব, মানে ফ্লাই করব এখান থেকে হিলসার পথে। আজ আমাদের রাত্রিবাস সেই সিমিকোটেই হলো। এবার আমাদের ব্যাগ তো চলে গিয়েছে, তো এবার যে হেলিকপ্টারটা আসছে সেই হেলিকপ্টারে আমাদের ব্যাগটা আনতে বললাম, কারণ ওই ব্যাগে আমাদের সমস্ত জিনিসপত্র আছে। এই সিচুয়েশানটা আপনাদের কারোর সঙ্গে হতে পারে যে আপনারা থেকে গেলেন হয়তো আমারই মতো, তখন হয়তো মাথা গরম হতে পারে, আমি কেন থেকে গেলাম, আমাকে ছেড়ে সবাই চলে যাবে। এই সিমিকোট কিন্তু হিলসার থেকে অনেক বেটার। এখানে আপনি যাও খাওয়া দাওয়া বা ইন্টারনেট কানেকশান বা অ্যাকোমোডেশন পাবেন। হিলসা কিন্তু পুরো একটা ছোট্ট জায়গাটা বর্ডার, ওখানে শুধু ইমিগ্রেশন অফিসই আছে। এবার কালকে সকাল 7টা থেকে এদের ফ্লাইং শুরু হয়, ওদের ক্লিয়ার থাকলে আমরা কাল সকাল 7টায় হয়তো ফ্লাই করে চলে যেতে পারবো। আর একটা বিষয় আছে, সেটা এই হিলসাতে যে ইমিগ্রেশন হবে, তো আমরা যতক্ষণ না সবাই যাব ওখানে ততক্ষণ ইমিগ্রেশন হবে না। সবাই যাবে, যেহেতু আমাদের গ্রুপ ভিসা, সেহেতু সবার সাথে ইমিগ্রেশন কালকে হবে। তো ভাই সিমিকোটে আমাদের এখানেই হবে হচ্ছে স্টেইং। আমরা তো রয়েছি, প্লাস যারা আজকে ফিরছে হিলসা থেকে তারাও এখানে স্টে করে যাবে। তো এখানে রয়েছে আমাদের হচ্ছে শেয়ারিং রুম। হ্যাঁ, ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে, এটাই দরকার, ওয়াইফাই কানেক্ট করা। বাড়ির লোককে বলা ভাই বেঁচে আছি। এই হচ্ছে আমাদের রুম, আমরা 3 জনেই থাকবো এই রুমে। রুমে না ব্লিচিংয়ের গন্ধ বেরোচ্ছে প্রচণ্ড। এটা বাথরুম না? এই হচ্ছে বাথরুম। তাও এখানে বাথরুম ঠিকঠাকই আছে, বেসিন রয়েছে, কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, মানে জলের ব্যবস্থা রয়েছে। তো এইটাই সবথেকে চাপের বিষয়, বাট এটা ঠিক আছে এখানে। আর সেই সঙ্গে সুন্দর সুন্দর টাওয়েল রয়েছে। আর এইদিকে রয়েছে হচ্ছে স্লিপার। একটা মন্দের ভালো এই যে পেটে ভাত পুরুক না পুরুক এইটা থাকলেই হবে, এইটা। আর আমার হচ্ছে এইটা, ব্যাস।
সন্ধে 7:45, 7:45 আমাদের যে ব্যাগ সেই ব্যাগ চলে এসছে। বাট এই ব্যাগের ওপর যা জুলুম হয় না, এই দেখুন বিস্কুট ছিল, বিস্কুট মানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো, মানে বিস্কুটের আর ব নাই পর্যন্ত, চুরমার হয়ে গেছে বিস্কুট, মানে ব্যাগ ফ্যাগ ছুঁড়ে টুড়ে ফেলে তো কোনো কিছু নেই তো, ওই জন্য ব্যাগে না কাঁচের জিনিসপত্র রাখবেন না কখনো। আমার তো জামা কাপড় খুব বেশি নেই, টি শার্ট ফি শার্ট এইসবই রয়েছে। আর সন্ধ্যাবেলায় সঙ্গে চানাচুর ছিল, চানাচুর আর একটু মুড়ি খেলাম। একটা কথাই বুঝতে পারি না, ঘিটা আমি সিল প্যাক নিয়ে এসেছিলাম, কিন্তু ঘি কি করে বেরিয়ে গেল, এবার বেরিয়ে প্যাকেটে ম্যাকেটে জড়িয়ে গিয়েছে। আমাকে এক দর্শক বন্ধুকে জিজ্ঞেস করছিল যে আচ্ছা ঘি কি করে বারবার পড়ে যায় বলুন তো। তা আমি তাকে অ্যান্সার দিতে পারিনি, কারণ আমিও জানি না যে কী করে ঘি পড়ে যায় ঢাকা সত্ত্বেও। যাক ব্যাগের মধ্যে লাগেনি, এটাই ভালো। আর সন্ধে হতেই না পুরো জায়গাটা থমথমে, এয়ারপোর্ট তো পুরো চুপচাপ, আকাশে মেঘ, সবাই যে যার রুমের মধ্যে শুয়ে এখন ঘুমোচ্ছে। কী আর করবে, এত জার্নি করে এসে। আমি একটু যাই, একটু জল টল পেলে নিয়ে আসি। এই কিচেনে আমাদের রান্নাবান্না হচ্ছে, রুটি হচ্ছে, ভাত হচ্ছে, শাক হচ্ছে, ডাল হচ্ছে, রাতের যে সমস্ত খাবার দাবার সব কিছু এখানে হচ্ছে। ওই দেখুন পাঁপড়ও হচ্ছে, কারণ এখানে ডিনার খুব তাড়াতাড়ি করা হবে। যতজন রয়েছি সবার খাবার এখানেই হবে। আর আমি বললাম একটু চা বানিয়ে দিতে, দেখুন গরম গরম চা আর কি তৈরি হচ্ছে আমাদের জন্য, গরম গরম চা। আর সেই সঙ্গে জলের বোতল দুখানা আনে নিচে, এখানে কিনলে পাওয়া যায়। জলের বোতল না চেষ্টা করবেন কিনে খাওয়ারই, কারণ বাইরের জল আমি বলবো যে না খাওয়াই ভালো। একটা জায়গায় এসে যদি বাই চান্স পেটে প্রবলেম হয়ে যায়, এইটুকু ইনভেস্টমেন্ট করতেই হবে। আর সঙ্গে পারলে ফ্লাক্স অবশ্যই নিয়ে আসবেন। আমি না যাত্রার পরে আপনাকে লিস্ট দিয়ে দেবো লাস্ট ব্লগে, যে কী কী এসেনশিয়াল এই যাত্রার জন্য। যদিও ট্রিপ টু টেম্পলস বা অন্য কোনো সংস্থার সঙ্গে যখন আপনারা আসছেন, তারা একটা লিস্ট দিয়ে দেবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে আসলেও তাদেরও লিস্ট আছে। আর আমি একটা আপনাদেরকে চেষ্টা করবো একটা লিস্ট দিতে হবে, মানে আঁখো দেখা অভিজ্ঞতা যাকে বলে, যেটা আপনাদের হয়তো কাজে লাগবে যাত্রার জন্য। বেশি কিছু আনবেন না, এনে লাভ নেই কিছু। জয়দেব বাবু আর জয়দেব বাবুর ম্যাডাম হাসি ম্যাডাম দুজনে খাওয়া দাওয়া করছে, সবার খাওয়া হয়ে গিয়েছে। কি আছে আমাদের খাবারে দেখিয়ে দিই। আচ্ছা এটা কিন্তু ছিল না, এটা হচ্ছে ট্রাভেল উইথ কৌশিক স্পেশাল। ইয়ে কি আছে? স্যুপ, স্যুপ ভেজিটেবল স্যুপ, ভেজিটেবল স্যুপ। মনে হচ্ছে তো পুজোর সিন্নি। ওই হয়ে হয়ে আলু ফুলকপির তরকারি, জি বহুত বড়িয়া বহুত বড়িয়া। এখানে মটরশুঁটিও রয়েছে, জি আমার পছন্দের পাঁপড়, সেই সঙ্গে ডাল, সব গরম গরম রান্না করা হয়েছে। আর আমার ভীষণ পছন্দের ভাত, জি জি রুটি। আর এইদিকে রয়েছে রুটি, রুটি তো আমি খাবো না, ম্যাঙ্গো কি চাটনি, আমের চাটনি, শাক, লোকাল শাক, আর সেই সাথে আমার পছন্দের সবজি স্যালাড। আচ্ছা মুঝে থালি দিজিয়ে। আমাদের সাথে আরেকজনও খাচ্ছে, মানে সেও আমাদের সাথে কৈলাস যাত্রা করতে যাচ্ছে। এই যে গোপাল, গোপালের ইচ্ছায় আজকে এখানে আমরা থেকে গিয়েছি, এবং আমাদের সাথে গোপাল বাবুও খেতে এসছে। আর আমিও খাচ্ছি। কি খাচ্ছি দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে ভাত, আলু তো রয়েছে, ঘি, পাঁপড়, আর একটু স্যালাড নিয়েছি, ব্যাস। খাওয়া দাওয়ার পর্ব শেষ, সময় ঘড়ি বলছে রাত 10:30। আমি একটু বাইরে এসেছিলাম, তো বাইরে আসার পর এই মুহূর্তে এই সিমিকোটের ওয়েদারটা একটু দেখাই আপনাদেরকে। টেম্পারেচার মনে হয় এখন 8 হবে, আকাশে এই রকম লেভেলে মেঘ ভেসে যাচ্ছে, আর সেই সঙ্গে টিপ টিপ করে বৃষ্টি, আর ভয়ানক ঠান্ডা, ভয়ানক। সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে। দেখা যাক এই কৈলাস পর্বতের দর্শন করতে পারি কিনা, এই কৈলাস পরিক্রমা করতে পারি কিনা। মনে এই আশা নিয়ে আপনাদের সবাইকে শুভরাত্রি। দেখা হচ্ছে আপনাদের সাথে এর পরবর্তী পর্বে, যখন আমরা এই সিমিকোট থেকে যাবো হচ্ছে হিলসা হয়ে পুরাঙের পথে, অর্থাৎ আমরা নেপাল থেকে প্রবেশ করবো হচ্ছে তিব্বতে। সবাইকে শুভরাত্রি, সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। বোম শঙ্কর, জয় ভোলে, হর হর মহাদেব। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে কষ্ট করে লাইক করেই দেবেন।